কোনো দলের পক্ষ নেওয়ার সুযোগ নেই, নির্বাচন হবে নিরপেক্ষ। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের স্পষ্ট বার্তা। সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ব্যারাকে ফিরে যাওয়ার ঘোষণা। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির পর তোপের মুখে ব্যারিস্টার রুমিন ফারহানা। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নোটিশ জারি, উপস্থিত না হলে কঠোর ব্যবস্থা। নির্বাচন বানচাল করতে মরিয়া কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ, বিদেশ থেকে পলাতক নেতাদের হুঁশিয়ারি। ভোটের মাঠে ফিরতে হাসান মাহমুদের বার্তা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাহিদ আক্তারদের অভিযোগের পাহাড়, পক্ষপাতিত্বের ঘটনা ঘটলে শেষ মুহূর্তে ভোট থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি আসিফ মাহমুদের। সাভারে ভবঘুরে ছদ্মবেশে ছিল সিরিয়াল কিলার, 7 মাসে অন্তত 6 খুন, লোমহর্ষক দৃশ্য ভাইরাল, আটক সাইকো সম্রাট। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে পুরো দেশ নির্বাচনমুখী হলেও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে অভিযোগও তোলা হচ্ছে। বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রবাসীদের ভোট প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি নেতারা বলছেন, পেশিশক্তির কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, তবে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। একদিকে নির্বাচনী আমেজ, অন্যদিকে প্রার্থীদের নানান অভিযোগের মধ্যে এবার নতুন বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। রোববার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীটির শীর্ষ কর্মকর্তা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো দলের পক্ষ নেওয়ার সুযোগ নেই। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ওই অফিসার অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনের কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, কোনো প্রীতি বা কারো পক্ষ নেওয়া যাবে না। ভোটের মাঠে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সেনাপ্রধান বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিতে হবে যাতে সব শ্রেণীর মানুষ ভোট কেন্দ্রে যান। ভোট কেন্দ্রে বা মাঠের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সবাই নির্বিঘ্নে নিশ্চিতে ভোট দিয়ে বাসায় ফিরতে পারবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেনা সদস্যরা দেশের এই ক্রান্তি লগ্নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছে, সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। এই সময় সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কর্মকর্তা ও সৈনিকদের সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্য, প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। পাশাপাশি সেনাপ্রধান বলেন, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসী চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের সাজা দিতে হবে, যাতে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। 24 জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলে দেশে অস্থিরতা শুরু হয়। এরপর অন্তর্বর্তী সরকার গঠন করা হলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন পর্যন্ত মাঠে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে দফায় দফায় সময় বাড়িয়ে মাঠ পর্যায়ে সেনা মোতায়েন করা হয়, যা নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন ও মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী 22 জানুয়ারির মধ্যে অথবা তদপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। ওই নোটিশে বলা হয়, গত 17 জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও 400 থেকে 500 লোকের উপস্থিতিতে জনসভা করে। ওই নোটিশে উল্লেখ করা হয়, গত 17 জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও 400 থেকে 500 লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করে। তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা আচরণ বিধিমালা 2025-এর লঙ্ঘন। এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অর্থপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন। এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এ সময় তার অন্যান্য কর্মী ও মারমুখী আচরণ করে।
নোটিশে বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ, রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং অতীতের ভুল শুদ্ধি সব মিলিয়ে নানা প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। এমনই এক প্রেক্ষাপটে দিল্লিতে থাকা আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি দলের সংকট ও আত্মসমালোচনার কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে হাসান মাহমুদ ইঙ্গিত দেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা হঠাৎ করে হয়নি। তার ভাষায় 2012 সাল থেকেই একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দুর্বল করার চেষ্টা চলছিল। তিনি দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে না চাওয়া একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং সময়ের সঙ্গে সেই প্রচেষ্টা আরও সংগঠিত হয়। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ছাত্রদের আন্দোলনের বিষয়টি আওয়ামী লীগ সঠিক সময়ে এবং যথাযথভাবে মোকাবিলা করতে পারেনি। আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার সময়োপযোগী ছিল না। তার মতে এই জায়গাটিতে ভুল ছিল এবং সেই ভুলের রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। এছাড়া আওয়ামী লীগ হটানো ষড়যন্ত্রের দাবি করে তিনি বলেন, বিভিন্ন সময়ে নানা ঘটনা ও ইস্যুকে ব্যবহার করে আওয়ামী লীগকে বিতর্কিত বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। এমনকি কিছু সহিংস ঘটনার মাধ্যমেও দলটিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক সংলাপের পথ খোলা রাখতে চায়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। নির্বাচন সামনে রেখে একদিকে চলছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা হচ্ছে অভিযোগের পাহাড়। এক্ষেত্রে একটি দলের পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে এবার ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টিও। একই সাথে অন্যায্য ও নিয়ম বহির্ভূত সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছে দলটি। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সংশয়টা আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে। এনসিপি ও আরও যারা স্টেক হোল্ডার আছে, আমরা নির্বাচনে অংশ নিব কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চান বলেও জানান তিনি। সবার সঙ্গে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আসিফ। বলেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্ষদের সঙ্গে বসবেন তারা। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাদের। অন্যান্য যারা জোটসঙ্গী আছেন, জুলাই গণ অভ্যুত্থানে যেই সহযোগীরা ছিলেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা। বিএনপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসিফ বলেন, আপিল শুনানির শেষ দিনে তারা বাইরে মব তৈরি করে রেখেছে, এক্সটার্নাল প্রেসার তৈরি করে রেখেছে। রায় ঘোষণার আগ মুহূর্তে নির্বাচন কমিশন 15 মিনিটের বিরতির কথা বলে 1.5 ঘন্টার সময় নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বলেও অভিযোগ তুলেন তিনি। সাভারের শীর্ষ সন্ত্রাসী মানিক ওরফে খামসি মানিক, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে আনিত এগেনস্টে 27টি হত্যা মামলা এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা ইমিডিয়েটলি আগামী 24 ঘন্টার ভিতরে মানিককে গ্রেপ্তার দেখতে চাই। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর 10 দলীয় জোটে জোরে সোরে চলছে প্রস্তুতি। এর মধ্যে 10 দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে আসন সমঝোতায় 30 আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জোটের শরিক হিসেবে সমঝোতা পাওয়া 27 আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এইসব প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছে গণ অভ্যুত্থানের পরে গঠিত নবীন এই রাজনৈতিক দল। রোববার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এসব আসনের প্রার্থীদের নাম ও ছবিসহ পোস্টার পোস্ট করা হয়। ফেসবুকে এনসিপির পোস্ট করা পোস্টারে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা 11 আসনের দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও ঢাকা ৮ আসনের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, নোয়াখালী ৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচনী জোটের পক্ষ হয়ে নির্বাচন করবেন। তবে এই ২৭ জনের মধ্যে মাত্র ২ জন নারী প্রার্থী এনসিপির মনোনয়ন পেয়েছেন। তারা হলেন ঢাকা ১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা ২০ আসনে নাবিলা তাসনিদ মনোনয়ন পেয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনের নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, এনসিপি সহ ১০টি রাজনৈতিক দল। নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে ৩০ আসন পেলেও ৪৭ আসনে দলটির প্রার্থী মনোনয়ন দিয়েছে। গত ১৬ জানুয়ারি জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেড়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। পরে এনসিপি আরও আসনের জন্য সমঝোতা চালিয়ে যাচ্ছে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। নির্বাচনে আসন সমঝোতার নতুন হিসেব নিকেশে মেতেছে রাজনৈতিক দলগুলো। তবে আসন সমঝোতায় এক ভোট বাক্স নীতিতে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত ফাটল ধরেছে জামায়াত চরমোনাই পীরের জোটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই জোট থেকে সরে যাওয়ায় ১১ দলেরই ঐক্য এখন ১০ দলে এসে ঠেকেছে। এই ভাঙনের পর রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফাঁকা থাকা বাকি ৪৭টি আসন কার হতে যাচ্ছে। ফাঁকা থাকা ৪৭টি আসন নিয়ে শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তুমুল দর কষাকষি। এনসিপি মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস এরই মধ্যে জামায়াত ইসলামের কাছে নিজেদের দাবি জানিয়েছে। দলগুলোর দাবি, মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি এবং জনপ্রিয়তাকে মানদণ্ড করে আসন বন্টন করতে হবে। এমনকি খেলাফত আন্দোলনও এই সমীকরণে নিজেদের জন্য অন্তত একটি আসন পাওয়ার আশা রাখছে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, ৪২ আসনের দাবি ছিল এনসিপির, ৩০ আসনের সমঝোতা হয়েছে, তবে আরও ১২ জন পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে, তাদের নিয়ে দর কষাকষির বিষয়টিও জানিয়েছেন তিনি। এদিকে আসন সমঝোতার এই জটিল অঙ্কে সবচেয়ে বেশি আলোচনায় লক্ষ্মীপুর ১ আসনটি। এখানে প্রাথমিকভাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নাম ঘোষণা করা হলেও স্থানীয় জামায়াত কর্মীদের মধ্যে রয়েছে তীব্র অসন্তোষ। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দাবি, সেখানে জামায়াতের অবস্থান বেশ সুসংহত, ফলে এনসিপির প্রার্থীর পরিবর্তে জামায়াতের নাজমুল হোসেন পাটোয়ারিকে সেখানে চূড়ান্ত করার জোর দাবি জানিয়েছে তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করেছেন, লিয়াজু কমিটির প্রস্তাবনার উপর ভিত্তি করেই শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঐক্যের সুতোয় টান পড়লেও ১০ দলীয় জোট এখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। শুধু খালি থাকা ৪৭টি আসনই নয়, বরং শেষ মুহূর্তে ২৫৩টি ঘোষিত আসনেও আসতে পারে বড় ধরনের রদবদল, এমনটাই আভাস দিচ্ছেন জোটের হাইকমান্ডরা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।